নমস্কার, আপনারা দেখছেন এখন বিশ্ব বাংলা সংবাদ এবং সঙ্গে আমি কুণাল ঘোষ। 1996 গ্রীষ্মকাল, মে মাস, দুটি টানটান উত্তেজনার দিন। বাংলার রাজনীতি, সবচেয়ে বড় কথা ভারতবর্ষের রাজনীতি তোলপাড় করা দিন। যে ঘটনাক্রমের শেষ পর্যন্ত পরিণাম, প্রধানমন্ত্রী পদ আর নেওয়া হলো না সিপিআইএম এর, এবং বিশেষভাবে বলতে গেলে জ্যোতি বসু প্রধানমন্ত্রী হতে পারলেন না। আমরা সবাই জানি বাঙালির সামনে সুযোগ এসেছিল। জ্যোতি বসু প্রধানমন্ত্রী প্রায় হয়ে গিয়েছিলেন, শেষ পর্যন্ত তিনি হতে পারেননি, যাকে তিনি পরবর্তীকালে পার্টির ঐতিহাসিক ভুল বলেছিলেন। তারপরে পার্টির দলিলে কিছু পরিবর্তনও করে সিপিআইএম, কিন্তু সুযোগ তারপর আর আসেনি। আজ আপনাদের শোনাবো সেই ঐতিহাসিক দিনে সারাদিন জ্যোতি বসু কি করেছিলেন। সেই দিন, যেদিন সিপিআইএম প্রত্যাখ্যান করল প্রধানমন্ত্রীত্বের অফার, জ্যোতি বসু তিনি কি করেছিলেন? যার দেশের প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল, পার্টির নিষেধাজ্ঞায় হতে পারলেন না, সারাদিন তিনি কি করেছেন। সে সময় আমি সংবাদ প্রতিদিনের সাংবাদিক, আমি দিল্লিতে। খুব কাছ থেকে ঘটনাক্রম দেখার সৌভাগ্য যে কজন সাংবাদিকের হয়েছিল, আমি নিশ্চিতভাবে তাদের মধ্যে একজন। বয়স অনেক কম, সকাল থেকে রাত পরিশ্রম করছি আমরা। পরিস্থিতি তখন এরকম, নরসিমহা রাও সরকারের পতন হয়েছে, কংগ্রেসের সরকার। 13 দিনের বাজপেয়ী সরকার মসনদে, অটল বিহারী বাজপেয়ী নেতৃত্বাধীন 13 দিনের সরকার। সবাই নিশ্চিত 13 দিন বাদে সরকার পড়ছে, কারণ ততক্ষণে থার্ড ফ্রন্টের গল্পটা সামনে চলে এসেছে। সংসদীয় রাজনীতির যোগ বিয়োগে দেখা যাচ্ছে, যদি কংগ্রেস এবং আরো বেশ কিছু আঞ্চলিক দলের সাংসদদের যোগফল করা যায়, তাহলে সেটি বিজেপিকে টপকে যাচ্ছে। কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে তারা সরকার গড়বে না, তারা বাইরে থেকে সমর্থন করবে থার্ড ফ্রন্ট গভর্নমেন্টকে। এবার প্রশ্ন হলো, এই তৃতীয় ফ্রন্টের তখন সম্ভবত নাম হয়েছিল সংযুক্ত মোর্চা, ইউনাইটেড ফ্রন্ট বা এই ধরনের কিছু, প্রধানমন্ত্রী কে হবেন? টানটান উত্তেজনা। একেবারে শেষ দিকটা যখন সেই আস্থা ভোট আসছে প্রধানমন্ত্রীর, 13 দিনের প্রধানমন্ত্রীর আস্থা ভোট আসছে, তার আগে সব দল, সব শিবির নিজেদের সাংসদদের শিবির বন্দী করে ফেলতে ব্যস্ত। হঠাৎ হঠাৎ রটে যাচ্ছে অমুক দলের সাংসদরা কিডন্যাপ, পাওয়া যাচ্ছে না। পরে দেখা গেল অমুক হোটেলে অমুক নেতা তত্ত্বাবধানে রয়েছে। সেই সময় নজরে চলে এসেছিল বেশ কয়েকটি জায়গা, যেমন অন্ধ্র ভবন। সেখানে চন্দ্রবাবু নাইডু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন, এবং সব দলের সাংসদদের নিয়ে যখন মিটিং হচ্ছে, তখন দেখা গেল নিশ্চিতভাবেই বিজেপি সরকারে থাকতে পারবে না, পরাজয় নিশ্চিত। কারণ কংগ্রেস বলে দিয়েছে সমর্থন করবে থার্ড ফ্রন্টকে। আর তখন কি সব তাবড় নেতা। থার্ড ফ্রন্ট মানে তখন
লালু প্রসাদ যাদব ফুল ফর্মে, মুলায়ম সিং যাদব তখন রয়েছেন, চন্দ্রবাবু নাইডু তরুণ তুর্কি হয়ে উঠে আসছেন, সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক হরকিষাণ সিং সুরজিৎ, জ্যোতি বাসু, রামকৃষ্ণ হেগড়ে, তাবড় নেতা, হয়তো আমার কারোর নাম বাদ যাচ্ছে, আরো অকংগ্রেসি অবিজেপি রাজ্যের সব মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক দলের তাবড় নেতারা, যেমন কর্ণাটকের মুখ্যমন্ত্রী দেবেগৌড়াও ছিলেন। এরকম একটা পরিস্থিতি। চন্দ্রবাবু নাইডুর অন্ধ্র ভবন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। করুণানিধি ছিলেন, করুণানিধির তামিল ভবন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেবেগৌড়ার কর্ণাটক ভবন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লালুর বিহার ভবন ছিল আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। এই সময় যখন সব নেতারা, প্রথমে নেতারা, শীর্ষ নেতারা বৈঠক করছেন, ওইসব তাবড় ব্যক্তিত্ব, আর আমরা তখন তরুণ তুর্কি সাংবাদিক, কাগজে পড়েছি এতদিন এইসব নেতাদের, কলকাতার নেতাদের দেখেছি তার অনেক আগে থেকে, কিন্তু সর্বভারতীয় স্তরের নেতাদের সেভাবে তো দেখার কলকাতা থেকে সুযোগ হয় না। দেখতে পাচ্ছি মিটিংয়ে ঢুকছেন, বেরোচ্ছেন, ব্রিফ করছেন, দেখার মতো বিষয়, সে এক অভিজ্ঞতা। ফলে এরম একটা পরিস্থিতি যে 13 দিনের বাজপেয়ী সরকার পড়ে যেতে চলেছে এবং কংগ্রেসের সমর্থনে তৃতীয় বিকল্প, থার্ড ফ্রন্ট সরকার গঠন করবে। বাজপেয়ী তো শেষ পর্যন্ত আস্থা ভোটে যাননি। দুর্দান্ত বক্তৃতা অটল বিহারী বাজপেয়ী, কি ব্যক্তিত্ব, কি বাগ্মিতা, অসাধারণ বক্তৃতা করলেন। তিনি জানেন নিশ্চিত পরাজয়, এবং ঠিক বক্তৃতা শেষের পর বললেন, আমি এখন রাষ্ট্রপতি ভবনে যাচ্ছি আমার ত্যাগপত্র জমা দেওয়ার জন্য। অর্থাৎ বক্তৃতা শেষ করলেন, আস্থা ভোটের, আস্থা বিতর্কের পুরো সুবিধাটা নিলেন, কিন্তু ভোটে পরাজিত না হয় তিনি ইস্তফা দিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, সংবাদ প্রতিদিন, আমার ধারণা মীনাক্ষী তখন ছিল আমাদের, মীনাক্ষী খবরটা করেছিল, সংবাদ প্রতিদিনের সুপার লিড ছিল যে ভোটাভুটির আগেই ইস্তফা দেবেন বাজপেয়ী। এই খবরটা অন্য কোনো কাগজে ছিল না, অনেকদিন, মানে ভোটের অনেকটা আগেই ছিল খবরটা, 2-4 দিন আগে। তো যাই হোক, যে পরিস্থিতি দাঁড়ালো, এবার তো থার্ড ফ্রন্টের বিষয়। পরপর দুদিনের ঘটনা আপনাদের বলি। প্রথম দিন সন্ধ্যাবেলা একটা দারুণ উত্তেজনা, আমরা সবাই উত্তেজিত, কারণ বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব নিতে অনুরোধ করলেন থার্ড ফ্রন্টের সব নেতা। সর্বসম্মত প্রার্থী প্রধানমন্ত্রী পদে জ্যোতি বাসু। সেই খবরটাই সারা ভারতে প্রথম গেল। বিকেলের পর বৈঠকটা ছিল। সন্ধ্যাবেলা সারা দেশের লিড। তখন তো আর এত সোশ্যাল মিডিয়া বা কথায় কথায় ব্রেকিং নিউজ ছিল না যে থার্ড ফ্রন্টের নেতা হচ্ছেন জ্যোতি বাসু। কিছুক্ষণের মধ্যেই সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি জানিয়ে দিল, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী তার কোনো প্রভিশন নেই এবং প্রধানমন্ত্রীত্বের পদ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নিচ্ছে না। অর্থাৎ খবর এক, প্রথমে গেল জ্যোতি বসু প্রধানমন্ত্রী দেশে, সারা বাংলাতেও নিশ্চয়ই তখন তোলপাড়, আমরাই তো উত্তেজিত সেখানে, আর বঙ্গজ সাংবাদিক কুল বাড়তি উত্তেজনা তো বটেই। জ্যোতিবাবুরা মিটিং থেকে বেরোলেন ইত্যাদি ইত্যাদি, তারপর সিপিআইএম জানিয়ে দিল নয়। হাল ছাড়লেন না লালু প্রসাদ যাদব এবং মুলায়ম সিংহ। লালু বললেন আমরা জ্যোতি বাবুকেই চাই,
চন্দ্রবাবু নাইডু বললেন আমরা জ্যোতিবাবুকেই চাই। আমরা অনুরোধ করছি সিপিআইএমকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। ফলে রাতের খবর এই বলে শেষ হলো, জ্যোতি বসুর ইস্যুতে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি পরের দিন সকালে আবার তাদের গোল মার্কেটের কেন্দ্রীয় ভবনে কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকল। প্রথম বৈঠক থেকে না, তারপরে আবার দেশের পরিস্থিতি, লালু প্রসাদ যাদব সেদিন খুব সুন্দর বলেছিলেন যে এটা কোয়ালিশনের যুগ, অতীতে কোয়ালিশন বারবার ফেল করেছে, কিন্তু আমরা একজন জ্যোতিবাবুর মতো ব্যক্তিত্ব পেয়েছি যার কাছে সিপিআইএম বা বামফ্রন্টের কজন সাংসদ বড় কথা নয়, পশ্চিমবঙ্গে একটা দীর্ঘদিনের কোয়ালিশন সরকার চালানোর অভিজ্ঞতা রয়েছে। ফলে জ্যোতিবাবুকে আমরা মানি, সংখ্যা দিয়ে জ্যোতিবাবুকে বিচার করাটা ঠিক হবে না। দেশের প্রয়োজনে সিপিআইএম পুনর্বিবেচনা করুক। এই চাপের মুখে সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটি পরের দিন সকালে আবার বৈঠক ডাকল। টান টান উত্তেজনা। পরের দিন সকাল গোপালন ভবনের সামনে প্রচুর ভিড়, সাংবাদিকদেরই মূলত কর্ডনও হয়েছে, তবে এত কড়াকড়ির দিনকাল ছিল না। পশ্চিমবঙ্গের নেতারা একে একে ঢুকলেন, বুদ্ধদেব ভট্টাচার্য, অনিল বিশ্বাস, বিমান বসু থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির সকলেই, এবং ঢুকলেন জ্যোতি বসু, অসাধারণ ব্যক্তিত্ব, বঙ্গভবন থেকে এলেন, ভেতরে ঢুকে গেলেন, বৈঠক শুরু হলো। তখনই কিন্তু আমরা জেনে গেছি, সবাই জানে, যে তখন সিপিএম এর মধ্যে আবার ওই কট্টরপন্থী আর উদারপন্থীর একটা ভাগ, অর্থাৎ একাংশ চাইছেন পার্টি এই চ্যালেঞ্জটা নিক, গঠনতন্ত্রে থাক বা না থাক এরকম সুযোগ আসে না, এতে পার্টির উপকার, পার্টি প্রসারিত হতে পারবে আরো, এবং জ্যোতি বসু পারবেন এটা। হরকিষাণ সিং সুরজিৎ নিজে এর পক্ষে, জ্যোতি বসু এর পক্ষে, বুদ্ধদেব ভট্টাচার্য এর পক্ষে, একটা বড় অংশের নেতা এদের পক্ষে। আবার প্রকাশ কারাত থেকে বিমান বসু, আমি ভিন রাজ্যে যারা আছেন নিশ্চয়ই আরো অনেকে আছেন, তাদের শিবিরের বক্তব্য যে না, কংগ্রেসের সমর্থনের উপর ভিত্তি করে এত বড় দায়িত্ব নেওয়া ঠিক হবে না, সিপিআইএম এই ঝুঁকি নিতে পারে না, তাছাড়া গঠনতন্ত্র পার্টির সংবিধান পারমিট করছে না। এটা আমরা আগের দিন রাত অব্দি জেনেছি। তাহলে পুনর্বিবেচনার বৈঠক, বৈঠক শেষ হলো, অসাধারণ অভিজ্ঞতা, বুঝলেন? বৈঠক শেষ হলো, টান টান অপেক্ষা করছে সারা দেশের, কেন বিশ্বেরও সাংবাদিকরা, বাংলা তো ছেড়ে দিন, তখনও কেউ বেরোননি। জ্যোতি বসু বেরোলেন, ভাবলেশহীন মুখ, শটান এসে গাড়িতে উঠছেন, সাংবাদিকরা ঝাঁপিয়ে পড়ল। সিদ্ধান্ত কি হলো? জ্যোতি বসুর মুখে কোনো আনন্দ নেই, কোনো দুঃখও নেই। আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি ওই বর্ষিয়ান মানুষ, তুমুল ব্যক্তিত্ব, গাড়িতে ওঠার আগে শুধু ঘুরে পার্টি অফিসের দিকে দেখিয়ে বললেন ওই ওরা বলবে, উঠে গেলেন, গাড়ি চলে গেল, ওই ওরা বলবে। বুদ্ধদেব বাবু বেরোলেন, সামনের গাছতলায় ধুতির কোঁচা ঠিক করে নিলেন, চলে গেলেন। জানা গেল বেশ কিছুক্ষণ পর সাংবাদিক বৈঠক করবেন হরকিষাণ সিং সুরজিৎ, কিন্তু আমাদের আবার তারা সান্ধ্য প্রতিদিন তো অপেক্ষা করছে। আমি কৃতজ্ঞ থাকবো প্রয়াত অনিল বিশ্বাসের প্রতি। বেরোনোর সময় শুধু বলেছিলাম অনিল দা সান্ধ্য খবরটা মার হয়ে যাবে, হচ্ছে একটি শব্দ বললেন না,
সঙ্গে অনেক নেতা বেরোচ্ছেন, চারপাশে বহু মানুষ, একটু চোকাচোকি হলো, অনিলদা মাথা নেড়ে চলে গেলেন। শান্ত হয়ে আমরা সঙ্গে সঙ্গে খবর ধরালাম উল্টো দিকে এসটিডি বুথ থেকে, জ্যোতি বসু প্রধানমন্ত্রী হচ্ছেন না। আমি বলছি গল্পটা এইখানে শেষ নয়। একজন মানুষ এতদিন রাজনীতি করার পর, এতদিন একটা প্রদেশের মুখ্যমন্ত্রী থাকার পর, তার সামনে এসেছে প্রধানমন্ত্রীত্বের সুযোগ, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। পার্টি তাকে যেতে দেয়নি, তিনি নিজে যেতে চেয়েছেন। আমাকে অনেকে বলেন এটাই তো খবর। আমি বললাম না, যেটা আমরা লিখতে পারি না, লেখার কোনো পরিস্থিতি হয় না, লোকে পড়ে না, সেইটা আসল খবর। এটা তো সবাই জানে। কি সেটা? না, জ্যোতিবাবু বঙ্গভবনে গেলেন, খেলেন, একটু রেস্ট নিলেন, তারপর সেখান থেকে সরাসরি চলে গেলেন তামিল ভবনে করুণানিধির আতিথেয়তায়। কেন? না, তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী কে? আপনি ভাবুন, একজন অশীতিপর বৃদ্ধ, যিনি প্রায় দায়িত্ব নিতে চলেছিলেন দেশের, তাকে তার দল অনুমতি দেয়নি, তাকে তার দল অনুমতি দেয়নি। মানুষ ক্ষুব্ধ হয়, মানুষের মধ্যে একটা মানসিক হতাশা, বিরক্তি কাজ করবে। তিনি মানুষ, কিন্তু সেদিনকে আমার দেখে মনে হয়েছিল জ্যোতি বসু মানুষ নয়, ভগবান। জ্যোতি বসুর আরো 10টা পদক্ষেপ, 20টা নীতি নিয়ে সমালোচনা হতে পারে, 100 বার সমালোচনা হতে পারে, আমিও করেছি, ভবিষ্যতেও করব। কিন্তু এই ভগবান জ্যোতি বসু, যিনি প্রধানমন্ত্রী হতে পারলেন না, পার্টির বিরুদ্ধে একটা শব্দ বললেন না। অনেক পার্টি আছে ততক্ষণে ভেঙে গিয়ে প্রধানমন্ত্রী হয়ে যেত। তিনি বাকিদের নিয়ে বসলেন পরবর্তী প্রধানমন্ত্রী বাঁচতে, এবং তাকে ছাড়া হবে না। অন্ধ্র ভবন, তামিল ভবন, করুণানিধি, আমরা আবার ছুটলাম সব অন্ধ্র ভবনে, এই তামিল ভবনে। দোতলায় বৈঠক চলছে, মাঝপথে নামলেন দুজন শীর্ষ নেতা। তারা যাচ্ছেন ভিপি সিং এর বাড়ি। কেন না, ভিপি সিং এর ডায়ালিসিস চলছে, একটা ঠিক হচ্ছে কারুর নাম, ভিপি সিং এর মতামত নিতে। একবার উঠে গেল যে ভিপিকেই আবার ফিরিয়ে আনার কথা হচ্ছে। আমি জানি না ইতিহাসের পাতার ফাঁকে সেটা চাপা রয়ে গেছে কিনা, কিন্তু মোটামুটি সব সূত্র থেকে যেটা বেরিয়েছিল যে জ্যোতিবাবু বলেছিলেন যে ভিপির মতামতটা একবার নিয়ে এসো। সেই বৈঠক থেকে দেবেগৌড়ার নাম উঠে এলো। কে আনলেন? জ্যোতি বসু। কোন দেবেগৌড়া? কর্ণাটকের মুখ্যমন্ত্রী। কোন দেবেগৌড়া? হিন্দিটাও বলতে পারেন না। কোন দেবেগৌড়া? দেশের মানুষ চেনে না। কোন দেবেগৌড়া? জীবনে জাতীয় রাজনীতি করেননি। মুলায়মের সঙ্গে লালুর ইগোর প্রবলেম, অমুকের সঙ্গে তমুক, তমুকের সঙ্গে তমুক। জ্যোতি বসু দেবেগৌড়াকে, দেবেগৌড়া প্রথমে বোধহয় রাজিও হননি। জ্যোতি বসু দায়িত্ব নিয়ে তাকে এবং সর্বসম্মতভাবে পাস করান এইচ.ডি. দেবেগৌড়া ভারতবর্ষের পরবর্তী প্রধানমন্ত্রী। তার নামটাও তখন সড়গড় নয়। একবার বরকত গনি খান চৌধুরী এটা শুনে বলেছিলেন, তারপরেই হ্যাঁ রে, ওই কে যেন প্রাইম মিনিস্টার হচ্ছে, দেবগাড়ুয়া না কি নাম, বরকত সাহেবের মতো সিজন পলিটিশিয়ান ন্যাশনাল পলিটিক্সে, তিনি পর্যন্ত এই শখ নিতে পারছেন না দেবেগৌড়া এসে প্রধানমন্ত্রী হচ্ছেন।
ভিপি সিং এর বাড়ি থেকে এরা ফিরে এলেন, লালু প্রসাদ যাদবরা। আবার মিটিং হলো সন্ধ্যের পর। অসাধারণ প্রেস কনফারেন্স। দেশের পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হচ্ছে সিঁড়িতে দাঁড়িয়ে। দোতলায় ওঠার একটা বেঁকা ছোট সিঁড়ি, তার উপর দাঁড়িয়ে, নিচে থেকে সব আমাদের পেশার লোকজন। সেখান থেকে ঘোষণা হলো HD দেবেগৌড়া। মানে এই লোকটা যে এতদিন দিল্লিতে ছিল এবং মিটিং পর্যন্ত ছিল, এটা অনেক সাংবাদিক তখন আবিষ্কার করেছি আমরা, যেরকম একজন ওখানে ছিলেন। কারণ তার ছবি বা নাম তো ন্যাশনাল পলিটিক্সে সেই অর্থে প্রচারিত নয়। জ্যোতিবাবু সেটা শেষ করলেন, সব হয়ে গেল, সাংবাদিক বৈঠক হয়ে গেল, পরবর্তী প্রধানমন্ত্রীর নাম ঘোষণা হয়ে গেল। এরপর জ্যোতি বসু বঙ্গভবনে গেলেন এবং বিশ্রাম নিলেন। আমার কাছে এটাই একটা বিস্ময় যে যিনি প্রধানমন্ত্রী হওয়ার কথা হতে চান, শুধু ঠোঁটের সঙ্গে পেয়ালার তফাৎ, পার্টি তাকে হতে দেয়নি। কিন্তু কি অসম্ভব নীতিনিষ্ঠ শৃঙ্খলাপরায়ণ লোক হলে ওই বয়সে এই গোটা ধাক্কাটা সামলে নেন। 2, প্রকাশ্যে একটি বিবৃতি নয় পার্টির বিরুদ্ধে। অনেক পরে এসকে টোডির অনুরোধে এশিয়ানেজ এবং প্রতিদিনের যে তখন যারা ছিলেন, শ্রবণ টোডি, এসকে টোডি শ্রদ্ধেয়, তাঁর অনুরোধে MJ আকবরকে একটা ইন্টারভিউ দিলেন দ্য এশিয়ানেজে। টুটুবাবুরা তখন শুরু করে দিয়েছেন এসকে টোডি আর টুটু ওই এশিয়ানেজ। ঐতিহাসিক ভুল, প্রথম ইন্টারভিউ অনেক পরে, সে তো বোধহয় 1 জানুয়ারি বেরোলো। একটা মানুষের মুখ থেকে কোনো ক্ষোভ বেরোলো না যে পার্টি আমায় হতে দিল না, পার্টি ভুল করলো। তিনি পুরোটা প্রত্যেকটা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখলেন, বাকিদের নিয়ে অভিভাবকের মতো বসলেন, বাকিদের ইগো প্রবলেম সামলালেন এবং তারপরে দেবগৌড়াকে নির্বাচিত করে ঘোষণা করে তারপর তিনি বিদায় নিলেন রাত্রেবেলা। ওই বয়সের একটা লোক সকাল থেকে রাত, শারীরিক এবং মানসিক গোটা চাপটা নিয়ে। তার পরের দিন আমি এবং তৎকালীন সংবাদ প্রতিদিনের দিল্লির অঞ্জন শাহ, আরেক সাংবাদিক, আমরা দুজন কর্ণাটক ভবনে দেবগৌড়ার একটা ইন্টারভিউ নিয়েছিলাম। দেবগৌড়া বলেছিলেন, আমি কৃতজ্ঞ জ্যোতিবাবুর কাছে, যেদিনকে CPM সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীত্বে আসার, যদি এর মধ্যে তারা আবার রিথিং করেন, আমি নিজে ইস্তফা দেব, জ্যোতিবাবুর হওয়া উচিত প্রধানমন্ত্রী। এই ইন্টারভিউর আবার রিয়াকশন দিয়েছিলেন জ্যোতিবাবু কলকাতায় নেবে এয়ারপোর্টে, যে উনি খুব ভালো মানুষ, খুব সৌজন্য দেখিয়ে এই বিবৃতি দিয়েছেন দেবগৌড়া। ফলে আমি আপনাদের সামনে এই বিষয়টা আনলাম আজকে। পুরনো গল্প, জ্যোতি বসুর জমানা, জ্যোতি বসুর জমানার পজিটিভ দিক বা নেগেটিভ দিক, বহু সমালোচনা হতে পারে, বহু প্রশংসা হতে পারে। কিন্তু সেই দিনকে দেখা ওই মানুষটা বাংলা প্রধানমন্ত্রী পাচ্ছিল, জ্যোতিবাবু প্রধানমন্ত্রী হচ্ছিলেন, প্রধানমন্ত্রী হতে পারলেন না, অথচ সারা দিন একজন জাতীয় নেতা কাকে বলে, আমি হতে পারিনি, আমার পার্টি দেয়নি, আমি পার্টির নির্দেশ মানছি, পার্টি ভুল করছে কিন্তু আমি পার্টির নির্দেশ মানছি, অথচ তিনি জাতীয় নেতা, তার গ্রহণযোগ্যতা, তার ওজন, তার গুরুত্ব, তিনি বসে সকলকে নিয়ে পরবর্তী নাম ঠিক করে দিয়ে গেলেন দেবগৌড়া। আমার মনে হয় জ্যোতি বসু প্রধানমন্ত্রিত্ব হতে না পারাটা যেমন বড় খবর বা চর্চিত, কিন্তু তার পর মুহূর্ত থেকে সেদিন রাজধানীর অলিন্দে দিনের বাকি অংশটা জ্যোতিবাবু যে অবিশ্বাস্যভাবে জাতীয় নেতার দায়িত্ব পালন করেছেন, সেটা বোধহয় মানুষ হিসেবে জ্যোতিবাবু প্রধানমন্ত্রিত্বের দাবিদার জ্যোতিবাবুর থেকে অনেক অনেক এগিয়ে। বিস্তারিত আবার কখনো লিখব, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আবার বলছি, জ্যোতি বসুকে রাজনৈতিকভাবে মূল্যায়ন, জ্যোতি বসুর নীতি, সরকার, জমানা প্লাস মাইনাস আলাদা,
কিন্তু ওই একটি দিন দেখেছিলাম যিনি কোনো নেতা নন, যিনি কোনো রক্তমাংসের মানুষ হতে পারেন না, তিনি রাজনীতির ঈশ্বর, জ্যোতি বসু। দেখতে থাকুন, সঙ্গে রাখুন এখন বিশ্ব বাংলা সংবাদ।